ফ্রিকশনাল ফোর্সটা বাকি ছিল। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে ফ্রিকশনাল ফোর্সটা কি এটা জানা। কিন্তু এই যে ফ্রিকশন কথাটার উৎপত্তি কোথা থেকে আসছে? ফ্রিকশন কথাটা উৎপত্তি আসছে ঘর্ষণ থেকে। তাহলে আমরা সাধারণভাবে বুঝি যখন একটা বরফের রাস্তাতে আমরা হাঁটি তখন কিন্তু আমাদের হাঁটাটা অনেক কঠিন হয়ে যায়, অথচ আমরা যখন এমনি নর্মাল রাস্তায় হাঁটি তখন কিন্তু আমাদের হাঁটাটা অনেক সহজ হয়ে যায়। জাস্ট এ মিনিট, পেজ নাম্বার যাদের যাদের বই আছে তারা দেখতে পাবে পেজ নাম্বার 174। মেকানিক্যাল ফোর্স মানে আমরা মোটামুটি বুঝে গেছিলাম যে মেকানিক্যাল ফোর্স বলতে আমরা কি বোঝাই, ঠিক আছে? তো মেশিন ডাজ নট প্রডিউস ফোর্স অন ইটস ওন। মেশিন কিন্তু নিজে ফোর্স তৈরি করতে পারে না। যেমন একটা ফ্যানকে আমি চালিয়ে রাখছি, তো ফ্যান কি নিজে থেকে তৈরি করতে পারবে? পারবে না। যতক্ষণ আমি ফ্যানকে ইলেকট্রিসিটি দিচ্ছি ততক্ষণ পারবে না। উই মাস্ট সাপ্লাই ইট উইথ সাম কাইন্ড অফ এনার্জি টু প্রডিউস ফোর্স। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কুদরতওয়ালা যে তিনি এমন মেশিন শুরু করেছেন, সেই মেশিন কিন্তু 24/7 চলে। সেটা হচ্ছে আমাদের হার্ট, হৃৎপিণ্ড। সারাক্ষণ রক্ত কিন্তু পাম্প করে চলেছে, এর মধ্যে কোনো রকম এনার্জি লাগছে না। এনার্জি কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। কিন্তু এমনি পাম্প চালাতে গেলে, মোটরে পানি তুলতে গেলে ইলেকট্রিসিটি লাগে। The energy of petrol is used to produce the force which is used to run a motor car engine. Energy of moving air is used to produce the force which rotates the wind turbines for grinding wheat in a windmill. তার মানে কি, যে উইন্ডমিল অর্থাৎ যে আমরা জানি যে বায়ুকল থাকে, সেই বায়ুকলের মধ্যেও কিন্তু আমার কি লাগছে, যে এই যে রোটেট করানোর জন্য, বা আমি সৌরশক্তি, আমি জলবিদ্যুৎ উৎপন্ন করতে চাইছি এর জন্য, তাহলে এই এই যে এনার্জিটার প্রয়োজন হচ্ছে, যে মুভিং এয়ারটা থাকছে, তাহলে সেটার জন্য কি করতে হচ্ছে ভালো করে বুঝি এই জায়গাটা। এনার্জি অফ মুভিং এয়ার, মুভিং এয়ার মানে বাতাস, ওয়াইন্ড, is used to produce the force which rotates the wind, rotates মানে ঘোরাচ্ছে, the wind turbines for grinding wheat. grinding wheat মানে গম, গম কল চাল কলে আমরা দেখি। তাহলে energy of moving air is used to produce the force which rotates the wind turbines for grinding wheat in a windmill. Sailboat also use the energy of wind. sailboat কি করে? বায়ুর যে শক্তি, সেই বায়ু শক্তিটাকে কাজে লাগিয়ে মাঝি পাল তুলে দেয়। তাহলে পাল তোলা নৌকার ক্ষেত্রে এয়ার যেদিকে আছে সেদিকে কিন্তু সে যাচ্ছে। পয়েন্ট টু প্রডিউস দ্য ফোর্স হুইচ মুভস দ্য বোট। ফ্লোয়িং ওয়াটার হ্যাজ কাইনেটিক এনার্জি। ইভেন দো যে বহতা হুয়া পানি অর্থাৎ প্রবাহমান জল, তার একটি গতিশক্তি আছে। কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। দিস এনার্জি ইজ ইউজড টু প্রডিউস নেসেসারি ফোর্স হুইচ টার্নস দ্য ইলেকট্রিক জেনারেটর টু প্রডিউস ইলেকট্রিক কারেন্ট। এই যে শক্তি, এইটা প্রডিউস করে প্রয়োজনীয় শক্তি, নেসেসারি ফোর্স হুইচ রানস, যেটা কিনা চালাতে পারে ইলেকট্রিক জেনারেটর টু প্রডিউস ইলেকট্রিক কারেন্ট, যেটা কিনা ইলেকট্রিক জেনারেটর কে চালিয়ে ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন করতে পারে। এবার যেটা আছে ফ্রিকশনাল ফোর্স। তো দেখো ফ্রিকশনাল ফোর্স কি আছে? আ কার মুভস ইজিলি অন স্মুথ রোড। একটা গাড়ি খুব যায় স্মুথলি, ঠিক আছে, মানে রাফ রোড থেকে স্মুথলি যায় না। এ কার মুভস ইজিলি অন স্মুথ রোডে যায়, কিন্তু রাফ রোডে কি যেতে পারে? কোনোদিন যেতে পারে না। অনেকদিন আগে একটা অ্যাড দিত টিভিতে, পন্সের অ্যাড, বলছে স্কিনটা, মামামের স্কিনটা একেবারে হাইওয়ের মতো সুন্দর যাচ্ছে, পন্স মাখলে হাইওয়ের মতো স্কিন হচ্ছে, কিন্তু না হলে এবড়ো খেবড়ো হচ্ছে। তো বাচ্চারা যেমন খেলে ছোটবেলা, সেরকম ভাবে স্কিনের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছে। তো সেরকম ভাবে এটা কি হচ্ছে, যে আ কার মুভস ইজি অন স্মুথ রোড but not on a rough road. This happens because on the smooth road the tires of the car can easily move, whereas on that thus the motion of a moving tire is opposed. ঠিক আছে? তাহলে কি হচ্ছে, যখন রাফ রোডে থাকছে এটাকে আটকে দিচ্ছে, এবং যদি ঘর্ষণ বল না থাকতো আমরা হাঁটতে পারতাম না। এর উদাহরণটা কি? যে জায়গাটা খুব পিচ্ছিল, বলে উল্টে পড়ে যায়, এই পিচ্ছিল আছে রে দেখে যাবি, উল্টে পড়ে যাবে, এই কথাটা বলে যে নারকলের খোল দিয়ে ভালো করে পরিষ্কার কর। গ্রাম অঞ্চলে যারা এখনো আছে, শ্যাওলা জমে যায়, ধপাস করে পড়ে যায়। অথবা মিশনে আমি একটা ক্যাম্পাসে গেছিলাম, সারাক্ষণ জল জমিয়ে রেখেছে, আর যে হাওয়াই চপ্পলটা গ্রিপওয়ালা চপ্পল ছিল না, সেখানে গিয়ে উল্টে পড়ে যাওয়ার একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল গত সপ্তাহতেই, ঠিক আছে। বললো যে স্যার আসতে, তারপরে ওরা জানে যে পড়ে যেতে পারে, কিন্তু তারপর এটা করে রেখেছে। তো জল পরে এটা পিচ্ছিল হয়ে গেছে। তো
কি বলা হচ্ছে দেখো, ফোর্স অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডিরেকশন অলওয়েজ ট্রাইজ টু স্টপ দ্য মোশন। যদি বিপরীতমুখী কোনো বল কাজ করে, সে কি করে, গতিটাকে থামাতে সবসময় সাহায্য করে। দিস ফোর্স ইজ নোন অ্যাজ দ্য ফোর্স অফ ফ্রিকশন অর ফ্রিকশনাল ফোর্স। আবার বলছি, ফোর্স অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডিরেকশন অলওয়েজ ট্রাইজ টু স্টপ দ্য মোশন। This force is known as the force of friction or frictional force. The friction force acts between two surfaces, of which one is moving and opposes the motion of the moving surface. There are changes of slipping on a wet floor. এই যে বললাম, there are chances পড়ে যাওয়ার একটা সুযোগ আছে, এটা সুযোগ, পড়ে যাওয়ার একটা সুযোগ। There are chances পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে of slipping on a wet floor or smooth floor than on a rough surface because the force of a friction is less. কিন্তু এবড়ো খেবড়ো জায়গাতে যদি পানি পড়ে থাকে সেখানে কিন্তু এটা সম্ভাবনা কম, কিন্তু যদি এটা স্মুথ থাকে সেটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এনো টাইলসের তৈরি বাড়িতে যদি আমরা চলাফেরা করি সেখানে পড়ে যাওয়ার সম্ভাবনাটা হচ্ছে প্রবল, কারণ সেখানে এই ফ্রিকশনটা কি হচ্ছে, কম হচ্ছে। আমরা বলেছি স্কেটিং করে, মানে বরফের রাস্তা দিয়ে যখন হাঁটে, তাহলে সেখানে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি, পড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি। তার কারণটা কি, যেখানে ফ্রিকশনাল ফোর্স যেটা হচ্ছে সেটা কিন্তু কম হচ্ছে। ঠিক আছে, তো আমরা একেবারে সহজ আকারে যদি এটাকে বুঝতে চাই, তাহলে এটাকে একটু শুনতে চাই, আমরা একটু বুঝতে চাই, তাহলে এটা দেখি কিভাবে হচ্ছে একেবারে সহজ আকারে। লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস প্রসেস। আমরা প্রথমে একটু সহজ আকারে পড়বো, তারপর একটু জটিল আকারে পড়বো। প্রথমে সহজ। Things move in real life. Say a ball is moving on a flat ground and there's no external force acting on it. Will the ball eventually come to a halt? Yes, it will. Have you ever wondered why? Say you're skating on an ice rink and your friend is skating on the road. Whose movement do you think will be smoother? Definitely. যে আইসের উপরে তুমি হাঁটছো, স্কেটিং করা বলা হয়। অথবা এই যে একটু বসো, যে ওই আমরা চাকা দিয়ে যে যাচ্ছি, তাহলে চাকা দিয়ে যে বিষয়টার উপর যাচ্ছি, তাহলে এটাও ফ্রিকশন হচ্ছে, হ্যাঁ কি না? Yours. When you hold a bottle in your hand, why doesn't it just slip through and fall? Sometimes when you're walking around in a mall, do you remember seeing a caution sign to warn you about the floor being wet? What explains all this? The answer is friction. The reason why the ball eventually comes to a halt is because of the force of friction. The reason why skating on an ice rink is easier because the force of friction is lesser there. If the floor is wet, the friction offered by it reduces and there are chances that you might slip and fall. So what is this friction we're talking about? It's quite easy to understand its concept. Friction is nothing but a force. দেখো, এবার আমার একটা প্রশ্ন বলো। মনে করো এরোপ্লেন যাচ্ছে আকাশে, ওই কি কোনো ফ্রিকশন কাজ করছে? অথবা নদীর মধ্যে জল যাচ্ছে, নদীর মধ্যে তো জল যায় সেটা আমরাও জানি, জলের উপরে জাহাজ যাচ্ছে, তাহলে এটা কি কোনো ফ্রিকশন কাজ করছে? আচ্ছা, তসলিম হক বলো। স্যার বলছি যে এই বোতলটা হাতে ধরে আছে স্যার, ওটা কি বলতে চেয়েছে ওটা বুঝতে পারছি না। আমি যে প্রশ্নটা করলাম আগে সেটার উত্তর দাও। যে জলটা যাচ্ছে, এই যে জলটা বয়ে যাচ্ছে, জলটা তো বয়ে যাচ্ছে, তো তাহলে জল যখন বয়ে যাচ্ছে তার উপর দিয়ে একটা জাহাজ যাচ্ছে, তাহলে কি কোনো ফ্রিকশন কাজ করছে না, করছে না? স্যার যদি জলটা একদিকে প্রবাহ হয় আর জাহাজটা যদি ওর অপর দিকে মানে মানে বিপরীতমুখী যায়, তাহলে স্যার ফ্রিকশন করছে না। কে বলছে ফ্রিকশন কম করছে, করছে না, এটা কে বলছে? কম বেশি হতে পারে, ফ্রিকশন নেই এটা কে বললো তোমাকে? একই রকম ভাবে এরোপ্লেন যখন যাচ্ছে তখন কি হচ্ছে, ইয়াসমিন সুলতানা বলো, সারফেসটা স্মুথ হচ্ছে কি রাফ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে কতটা ফ্রিকশন বেশি হবে কি কম হবে, কিন্তু ফ্রিকশন লেস হয় না। বোতলটা যখন ধরে আছে, এই যে আমি বোতলটা ধরে আছি, এটা পড়ে যাবে কখন,
যদি এর গাটা খুব পিচ্ছিল হয়, তখন এই যে ফ্রিকশনটা হচ্ছে, এই ফ্রিকশনটা কম দিচ্ছে আমাকে, ঘর্ষণটা কম হচ্ছে, তখন এ পড়ে যাবে। কিন্তু যদি এটা টেক্সচারটা এমন হয় যাতে এটাকে গ্রিপ, এখনকার বোতল এই জন্য করছে কি, এই জায়গাটা ধরার জন্য দেখো এরকম বেঁকিয়ে দিয়েছে। ওর যে বোতলটা আছে ওই বোতলটা স্ট্রেট ফরওয়ার্ড, ওটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। কিন্তু এই যে বেঁকিয়ে দিয়ে এই জায়গাটা পার্টিকুলারলি এইখানটা বেঁকিয়েছে যেখানটাতে আমি হাতটা ধরি, গ্রিপ। এই জন্য যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তাদের জুতো স্পাইকটা অন্যরকম হয়। যারা পাহাড়ে যায় তাদের জুতো স্পাইকটা অন্যরকম হয়, শুধুমাত্র এই ফ্রিকশনটা ক্রিয়েট করার জন্য, নাহলে উল্টে পড়ে যাবে। সেটা জুতোর ওপর ডিপেন্ড করে অনেকটা হাঁটার সঙ্গে সঙ্গে যে সে কি পড়বে কি পড়বে না। বলে না পা টিপে টিপে হাঁটতে হয়, পা টিপে টিপের মানেটা কি? তার মানে তুমি ফ্রিকশন, তুমি ফোর্স ক্রিয়েট করছো এগেইনস্ট দ্য ফ্রিকশন। জাহিদ মোল্লা বলো। হ্যাঁ স্যার। বলো কি বলতে চাইছো বলো। না স্যার, ওই এরোপ্লেন ওটা ধরলেন ওই জন্য হাত তুলেছিলাম। হ্যাঁ বলো বলো, এরোপ্লেনটা বলো। এরোপ্লেনের উপরেও মানে ফ্রিকশন কাজ করছে। কার সঙ্গে কার? এরোপ্লেনের যে সারফেসটা আছে ওইটার সঙ্গে বাতাসের। হ্যাঁ, তার মানে আমাদের মাথার মধ্যে ঢুকে থাকে ফ্রিকশন মানে হচ্ছে যে সব সময় ফ্রিকশন মানে কি, ফ্রিকশন মানে হচ্ছে আমরা ভাবি যে তার মানে কোনো একটা সলিড সারফেসের সঙ্গে হবে, তা কিন্তু নয়। লিকুইডের সাথে হতে পারে, এয়ারের সাথে হতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার এবার এই দৃষ্টিভঙ্গিতে এটা আমরা আরেকবার শোনার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। তাহলে দেখো ফ্রিকশনটা কোন দিকে কাজ করছে, বস্তু বা ব্যক্তি যেদিকে যেতে চাইছে তার বিপরীতে। এটা বুঝতে পারছো কিনা বলো। অর্থাৎ বস্তু বা ব্যক্তির গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করে। Because the force of friction between your hand and the bottle doesn't allow it to do so. If the floor is wet, the friction offered by it reduces and there are chances that you might slip and fall. So what is this friction we're talking about? It's quite easy to understand its concept. Friction is nothing but a force. It is the force exerted by a surface where an object moves across it. In the first case, when the ball is moving in this direction, the force of friction is acting in the opposite direction. The force of friction offered by the ice rink floor is lesser than the force of friction offered by the road. বুঝতে পারছো? মানে এই যে আইস স্কেটিং যেখানে আমাদের হচ্ছে, আইসের ওপর হাঁটছি বা এই ধরনের স্কেট করা বলে, জুতো দিয়ে মানে খেলা হয় এটা আর কি, চাকা লাগানো, এটা দিয়ে মানে না পড়ে কতটা যেতে পারবে বা কত ফাস্ট বা স্লো যেতে পারবে। সেখানে কিন্তু এই যে ফ্রিকশনটা হচ্ছে লো ফ্রিকশন আর হাই ফ্রিকশন, এটাকে বুঝতে হবে। এটা ডিপেন্ড করছে শুধু চাকার ওপর নয়, কোন মানে মেজের ওপর তুমি হাঁটছো এর ওপরও, সারফেসটার ওপরও ডিপেন্ড করছে। কারণ চাকা তো আমি সব জায়গাতে যেতে পারি, ওই যে বললাম চাকা নিয়ে আমি স্মুথের ওপরে হাঁটছি, আবার এবড়ো খেবড়ো রাস্তার উপরে হাঁটছি, দুই জায়গাতে তো চাকা থাকছে। তো চাকাটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যে চাকার সঙ্গে সঙ্গে কোন সারফেসে তুমি হাঁটছো সে তোমায় কতটা ঘর্ষণ বল দিচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ। Hence, skating on the ice rink is easier and seems effortless. The bottle does not slip down because the surface of your hand offers a friction in the upward direction. And in the case of the floor in the mall, the soapy water reduces the friction offered by the floor. In the coming lessons, we'll learn a lot more about friction. We'll see the factors affecting friction. We'll understand if friction helps us in our everyday life or not. And we will also cover the different types of friction. এটা আমি এই জন্য বোঝাতে চাইছি যে এটা আমরা হয়তো এরকম না যে এটাকে ফ্রিকশন খুব ডিটেলসে নেই, কিন্তু ফ্রিকশন জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমার আপার ক্লাসে লাগবে। ইনফ্যাক্ট কোনো বইতে চ্যাপ্টারের নামই দেওয়া আছে ফোর্স অ্যান্ড ফ্রিকশন। তোমাদের এই বইটাতে আলাদা আলাদা করে দেওয়া আছে, অতটা ভাবে দেয়নি, গুরুত্বভাবে দেয়নি, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা না বুঝলে আমাদের কনসেপ্ট গুলো কি হবে, অধরা থেকে যাবে। তো সেই জন্য আমি আর একটা ভিডিও দেখে এটার এক্সপ্লেনেশনটা, এবার তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো, সেখান থেকে আমি এটা বুঝবো। রিজানুর রহমান, ঝপ করে তোমার প্রশ্নটা করো, একদম ঝপ করে বলো। Okay, so there you are. Now that you've set aside this time to learn,
let me ask you a question. So when you go on a bicycle, you apply a brake. How does it exactly work? You press it harder, it stops faster. Now your shoes don't last forever, right? They get, they wear out. And even when you buy a new shoe, you turn it around and you look at the grip. So now, but why do you do that? What is this thing that we call a grip? What does it really mean? Now, these are all questions we have, right? Now, even if you were to think about other things, like have you seen people climbing the chimney? It's called chimney climb. So you have two walls, basically, okay? You have two walls and you push against both of them. You can actually stand there for a while, right? So that person is actually literally stuck between a rock and a hard place, but aren't you wondering what exactly keeps that person there, right? Why isn't he falling? Now, as you can see in that picture, that person's not falling in that chimney. Something's holding him up there. Now, as you think about this even more, when it's cold, we all rub our hands and we feel warm, right? You would have done this as well. If you were on a vacation when it's really cold, you might have done that. Or something very simple you would have probably surely done. You'd strike a match, right? From nowhere, there is some heat to create that fire. Where did this heat come from? You rub your hands, there is some heat. You strike a match, in one sense you're rubbing the match against that matchstick, so there is some heat. So all of these actually fall under what we're going to learn today. So now that you've set aside this time for you and I to explore and have fun with this idea that we are going to call friction. And let's see what there is in that. What is this friction? So if you want to learn anything at all, forget friction, anything at all, the best way to do it is to jump in with all your energy and learn it by making mistakes, asking questions, going crazy with it, right? That's the best way to learn friction as well. And the best way to do it is by playing with it like we're going to do now. But before we do that, right, there's one thing though that we really have to talk about. And that is this man called Galileo, right? Now he said something that's so important that without that, anything we learn in friction would not make any sense. Now for a long, long time, Aristotle said, an object will come to rest by itself. If you push something, it'll come to rest. You all see this happening, of course. So Aristotle also saw this happening. And he said that. And the great thing about questioning is that Galileo said, I agree with you, right? I respect you. You push something, it is coming to a stop in this world. I see that happening. But look at the planets, look at the moon, right? The moon's been going around us. It's been moving for years and years. It doesn't seem to have come to a stop. The earth itself is going around the sun, or, in those times there was a big question about that. But even then, the moon was going around the earth. It's not stopping. So, how exactly? If the nature of the object is to come to a rest, Galileo asked, shouldn't the moon also come to a rest? So the great thing comes out of asking and questioning things that have been accepted for a long time. And then Galileo said, I think when something moves, until somebody else stops it, it'll keep going. A big distinction, right? Till then what Aristotle said, if something moves, it will stop by itself. Now Galileo says, if something is stopping, somebody else is stopping it. So what's in all this for us? If you push something, you see it stopping, right? Now, what does it mean for you? It means that somebody else must be stopping it. The object is not stopping by itself. And that's all we want. দেখো এখান থেকে আমরা দুটো ব্যাখ্যা করতে পারি যে ফ্রিকশন দু ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে রোলিং। ঠিক আছে, দু ধরনের ফ্রিকশন কিন্তু হয়, টাইপস অফ ফ্রিকশন দু রকম হয়, জেনে রাখো, বিষয়গুলো পরে কাজে লাগবে। It's not stopping by itself, and that's all we want you to know for this chapter's purpose. So now let's begin to play, right? Now that you know that an object that is moving will not stop by itself until and unless somebody externally, an external force, as you know, right, is applied on it. If you তো এখান থেকে আমরা এটা মোটামুটি বুঝলাম। নাও লেটস কাম টু দ্য টপিক। মানে এবার তোমাদের আমি বোর্ড শেয়ার করে এবার পুরো বিষয়টা কি শিখলাম সেটাকে সাম আপ করব। সো এখানটা আমাদের যেটা জানতে হবে যে এই যে আমরা ফ্রিকশনটা পড়ছি সেটা কত ধরনের হচ্ছে এবং কিভাবে হচ্ছে। তো এটা আমরা লেট আস ফাইন্ড দ্যাট। তাহলে সবার আগে আমরা দেখলাম যে ফ্রিকশনটা কিন্তু একটা ইউনিট, একটা হচ্ছে বল, তাহলে ফোর্সের যা ইউনিট হবে, একক হবে, তাহলে ফ্রিকশনেরও তাই হবে। আর ফ্রিকশন কি? ফ্রিকশন ইজ এ নেসেসারি ইভিল। নেসেসারি ইভিল তার মানে কি? এটা এমন একটা শয়তান যার প্রয়োজনীয়তা আছে, তার একটা বাধা, তাই না? তাহলে আমি যদি এটা সাম আপ করে এটাকে বলতে চাই যে হোয়াট ইজ ফ্রিকশন, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে দেখো হোয়াট ইজ ফ্রিকশন যদি আমরা লিখি তাহলে আমরা বলবো, আমার সাথে সবাই লিখবে,
ফ্রিকশন ইজ আ ফোর্স, তাহলে দেখো এই যে কথাটা বললাম ফ্রিকশন ইজ আ ফোর্স, তার মানে ফোর্সের যা ইউনিট হবে ফ্রিকশনেরও কিন্তু তাই ইউনিট হবে। তাহলে ফ্রিকশন ইজ আ ফোর্স দ্যাট অফার্স রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স শব্দটার অর্থ বাধা। আমরা উঁচু ক্লাসে পড়বো রোধ, রোধেরও ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স, আর রোধের মানে হচ্ছে বাধা। RESISTANCE, রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। When two surfaces in contact move or try to move with respect to each other. The friction is a force that offers resistance when two surfaces in contact move or try to move with respect to each other. ঠিক আছে, তার মানে কি, এটা একটি বল, যে বলটা কি করছে, that offers resistance when two surfaces, দুখানা সমতল বা দুখানা তল, নট সমতল, তল, in contact, যারা সংস্পর্শে থাকছে, move or try to move, হয় যাচ্ছে অথবা যাওয়ার চেষ্টা করছে, with respect to each other. This is called friction. Now, the factors that affecting friction. So what are the fraction? What are the factors? Number one, mass of the object. The mass of the object কিরকম হবে? The heavier the object, যত হেভি হবে অবজেক্টটা, তত ফ্রিকশনাল ফোর্স কি হবে, বেড়ে যাবে। যত ভারী হবে, আমরা বলি তোকে হেভি লাগছে, তোকে হেভি লাগছে, তো হেভি যেটা বলি, হেভি, হেভি মানে বেসিক্যালি ভারী, হেভি, ঠিক আছে। the heavier the object, the greater will be the frictional force. রোলারের কথা মনে পড়ে? রোলার, ক্রিকেট মাঠের যে রোলার, বা আগের দিন বলেছিলাম যে গাড়ি চালানোর এই যে পিচের রাস্তাগুলোকে ঠিক করতে আসে শহরের রাস্তায় বা পিচের রাস্তা কিরকম ভারী থাকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কি হয়, কম হয় না বেশি হয়? অনেক অনেক বেশি হয়। ভয়েও কেউ সামনে যায় না, যে ভয়ে গেলে কি যে হতে পারে ভয়ঙ্কর ঘটনা, সেটা ভয়ে কেউ সামনে যায় না। তবে একটা কথা বলে রাখি, আল্লাহ ছাড়া কাউকে কোনোদিন ভয় করবে না, সবসময় হকের পথে থাকবে, সত্যের পথে থাকবে। হক কারো টাইটেল হতে পারে, সেটার কথা বলছি না আমি, হক মানে হচ্ছে ন্যায়ের পথে থাকবে। The nature of the surface contact, surfaces in contact, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা, মানে নেচারটা কিরকম, যে কন্ট্যাক্টটা, যে সারফেসটা থাকছে তার প্রকৃতিটা কিরকম, যেটা কিনা সংস্পর্শে আসছে, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। তাহলে আমরা বলতে পারি সাধারণভাবে, ইন জেনারেল, আ রাফ সারফেস, রাফ মানে অমসৃণ, তার মানে পন্স মাখিনি আর কি। A rough surface will offer a greater frictional force than a smooth surface. তাহলে কি আমরা এটা বলতে পারি, এখান থেকে সামেশন করে একটা কথা আমরা কি লিখতে পারি, যে ফ্রিকশন ইজ আ নেসেসারি এভিল? যদি এটা না হতো, তুমি দেশলাই কাঠি জ্বালাতে পারতে না, তুমি
রাস্তায় হাঁটতে পারতে না। এটা দেওয়া উচিত ছিল, এখানে ভাগিয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হচ্ছে কাইনেটিক। ঠিক আছে, কাইনেটিক। কাইনেটিক আবার দু ধরনের হয়, একটা হচ্ছে স্লাইডিং আর একটা হচ্ছে রোলিং। ঠিক আছে, তাহলে টাইপস অফ ফ্রিকশন: স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনস আর টু টাইপস, স্লাইডিং এন্ড রোলিং। ঠিক আছে, আমি আর এটাকে নিয়ে ডিটেলসে যাচ্ছি না, মোটামুটি ভাবে আমরা বুঝতে পেরেছি ভিডিওটা দেখে। উঁচু ক্লাসে গেলে আরো আমরা ডিটেলসে পড়বো। ঠিক আছে, 1:04 বেজে গেছে আজকে। The force of friction that holds a stationary STA, স্টেশন থেকে স্টেশনারি, এখানে অনেকে বলে স্টেশন, স্টেশনারি অবজেক্ট from slipping is called static friction. For example, you can stand without slipping on a slope because of static friction between your shoes. মানে ধরো তোমরা দেখেছো যেখানে পার্কে যাই আমরা, পার্কে ওপর থেকে যখন নিচে নামি, স্লিপ বলি, স্লিপ স্লিপ খেলবো, তো ওইখানে কিন্তু তুমি দাঁড়াতে পারো যদি তোমার পায়ের মানে জুতোর মধ্যে একটা গ্রিপের ব্যবস্থা থাকে, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ওরকম পাহাড়ে উঠতে গেলে খাঁজ কাটা থাকে, যাতে এই ফ্রিকশনটা তৈরি করে, একে বলে স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, আর কাইনেটিক ফ্রিকশন কি? কাইনেটিক কথাটা হচ্ছে কাইনেটিক। দেখো কাইনেটিক ফ্রিকশনটা কি হবে? The force of friction that slows down, মানে ধরো একটা গাড়ি যাচ্ছে, গাড়িতে চলন্ত গাড়িকে তুমি থামানোর চেষ্টা করছো, যেমন বাঙালি করে কাঁকড়ার মতো, মানে যারা একটু ওপর দিকে ওঠার চেষ্টা করে পেছন দিক থেকে টেনে নিল, টেনে নিয়ে একটুখানি থামিয়ে দিল, এটাকে বলা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। অর্থাৎ গতিটাকে একটু থামিয়ে দেওয়া যায় কিভাবে, এটা বলে কাইনেটিক ফ্রিকশন। The force of friction that slows down মানে ধীর করে দেয়, an already moving object. The force of friction that slows down an already moving object. Off of এখানে একটা slows down of an already moving object. And eventually কি করে? থামিয়ে দেয়। তাহলে eventually brings it to a stop is called kinetic friction. ঠিক আছে, যারা যারা বুঝতে চাইছিলে তাদের জন্য আরেকবার পড়ে দিচ্ছি। প্রথমটা, the force of friction that holds a stationary object from slipping is called static friction. দু নম্বরটা, the force of friction that slows down of an already moving object and eventually brings it to a stop is called kinetic energy. এটা গড়িয়ে যাচ্ছিল, তো গড়িয়ে যেতে যেতে আমি এটাকে এরকম ভাবে গড়িয়ে যাচ্ছে, আমি এটাকে থামিয়ে দিলাম,
তাহলে ইভেনচুয়ালি এটাকে থেমেই গেল, তাহলে এটাকে বলা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন। ওকে, প্রত্যেকে আমরা লিখে নেব। আজকে এটুকু থাক, অনেকটা দেরি হয়ে গেছে।